প্রকল্পের মাধ্যমে আমাদের মুখ্য অতিথির হাতে দেওয়া হচ্ছে, আয়ুষী দাসের হাতে। ধন্যবাদ। এরপর আয়েশা খাতুন, হেলদি ফুড তুলে দেবেন আমাদের মুখ্য অতিথি। জন্য হাতে হেলদি ফুড তুলে দেবেন আমাদের আইসিডিএস প্রকল্পের মাধ্যমে। লক্ষ্মীপুর আইসিডিএস প্রকল্পে আমাদের এডিসি সুদীপ স্যার তুলে দিচ্ছেন। চন্দ্রের হাতে তৎসঙ্গে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। আমি অনুরোধ করছি সেই রিকমেন্ডেশন লেটারটি তুলে দিচ্ছেন আমাদের মুখ্য অতিথি সহ অতিথিবৃন্দ। রিকমেন্ডেশন লেটারটি তুলে দিচ্ছেন এডিসি সুদীপনাথ মহাশয়। ধন্যবাদ। আগামী 2-3 দিনের মধ্যে আমরা মকর সংক্রান্তি এবং ভোগালী বিহু উদযাপন করব। মকর সংক্রান্তি এবং ভোগালী বিহুর আপনাদের সবাই প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের দিন আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। সমস্ত ভারতবর্ষ আজকে এই 12 জানুয়ারিকে যুব দিবস হিসাবে পালন করে। স্বামী বিবেকানন্দ 1863 সালে আজকের দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর এমন এক ব্যক্তিত্ব যার ব্যাপারে আমরা সবাই জানি যে তিনি বিশ্বের দরবারে ভারতবর্ষকে এবং সনাতন ধর্মকে যেভাবে উনি তুলে ধরেছিলেন, আর সেই স্বামী বিবেকানন্দের যে শিক্ষাবোধ, ওনার যে বক্তব্য আজকের দিনেও সেটা সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে একটা শ্রেষ্ঠ বক্তব্য এবং শ্রেষ্ঠ বক্তা হিসাবে আজকের দিনে স্বামী বিবেকানন্দ সমস্ত বিশ্বের কাছে আলোচিত ব্যক্তিত্ব। আপনাদের সবার কাছে অনুরোধ করব, আজকে পূর্ণ দিনে আমরা আজকে এই বিকশিত ভারতের কার্যক্রমে উপস্থিত হয়েছি। আমরা যাতে সবাই মিলে স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিককে অধ্যয়ন করে আমরা এই সমাজের জন্য, দেশের জন্য কাজে লাগাতে পারি। বিকশিত ভারত আমরা সবাই জানি যে 2022 সালে 15 আগস্ট আমরা স্বাধীনতার 75 বছর পূর্ণ করেছিলাম। আর সেই সময় থেকে আমরা 75 বছর পূর্ণ করে আমরা অমৃতকালে প্রবেশ করেছিলাম। আর গত 2023 সালে যখন 15 আগস্ট ছিল, আমরা সমস্ত জিপিতে, সমস্ত পৌরসভাতে অনেকগুলি কার্যক্রম করেছি। আজকে যে বিকশিত ভারত, এই বিকশিত ভারতের কার্যক্রম যে মোদিজিকে হাইলাইট করার জন্য নয়, এই কার্যক্রম ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কার্যক্রম নয়, এটা কোনো রাজনৈতিক দলকে এগিয়ে দেওয়ার কার্যক্রম নয়। বিকশিত ভারত যেটা 2022 সাল থেকে যেটা শুরু হয়েছিল, আমরা কিছুদিন আগে শিলাফলকম করেছি। গত বছর আমরা শিলাফলকম লাগিয়েছি, স্বাধীনতার 75 বছরের সাক্ষী করেছি। আমরা বীরতা বন্ধনের কার্যক্রম করেছি। আমরা বিভিন্ন কার্যক্রম এই গত 15 আগস্টে আমরা করেছি। আর গত কয়েকদিন আগে, 2 মাস আগে আমরা মিট্টি যাত্রা আমরা করেছি। সমস্ত গ্রামের মাটিকে সংগ্রহ করে আমরা দিল্লিতে সেই মাটিকে একত্রিত করে পাঠানো হয়েছে এবং দিল্লিতে মোদিজি যেটা নতুন ভাবে সেখানে তৈরি করার পরিকল্পনা নিয়েছেন, অমৃত বাটিকা তৈরি করার পরিকল্পনা নিয়েছেন, সেটাতে সেটা পাঠানো হয়েছে। আর সাথে সাথে আমরা আজকের দিনে এখানে উপস্থিত হয়েছি যে
বিকশিত ভারত 2047 সালে ভারতবর্ষকে একটা বিকশিত রাষ্ট্রে পরিণত করা, সেই লক্ষ্য নিয়ে, সেই সংকল্প নিয়ে আমরা সবাই এই আজকের দিনে এই যাত্রায় আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা কিছুক্ষণ আগে আমরা সংকল্প গ্রহণ করেছি যে 2047 সালে যখন আমরা দেশের স্বাধীনতার 75 বছর পূর্ণ করব, সেই স্বাধীনতার 75 বছর পূর্ণ সময় আমরা যাতে ভারতবর্ষকে বিকশিত রাষ্ট্রে পরিণত করতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলেছিলেন যে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে যাতে আমরা ভারতবর্ষকে বসাতে পারি, সেই সংকল্প গ্রহণ করে মোদীজি সমস্ত ভারতবর্ষের মানুষকে এই ভারতবর্ষের কাজে, ভারত দেশমাতৃকার কাজে যাতে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি সেই আহ্বান জানিয়েছেন। এবং সাথে সাথে বিগত 10 বছরে মোদীজির নেতৃত্বে যে কাজ সমস্ত ভারতবর্ষে হয়েছে, আজকের দিনে আমরা সবাই গর্ব করে বলতে পারি আমরা যেই রাজনৈতিক দলের ব্যক্তি হই না কেন, যে রাজনৈতিক দলের সমর্থক হই না কেন, আজকে আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে বিগত 10 বছরে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে। সমস্ত বিশ্বের মধ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের যে মান সম্মান সেটা আজকের দিনে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে কোন এক সময় আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি দিল্লি থেকে যদি 1 টাকা পাঠাই কোনো ব্যক্তির জন্য, কোনো হিতাধিকারীর জন্য, সেই টাকা গিয়ে পৌঁছতে 15 পয়সা গিয়ে পৌঁছে। কারণ এটা ছিল দিল্লি থেকে টাকা গুয়াহাটিতে আসতো, গুয়াহাটি থেকে শিলচরে আসতো, শিলচর থেকে ব্লকে যেত, ব্লক থেকে জিপিতে যেত, আর জিপির পরবর্তীতে গিয়ে সেই ব্যক্তি বেনিফিশিয়ারির কাছে পৌঁছতো। এবং বিভিন্ন জায়গাতে যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মধ্যে লিকেজ ছিল। আর মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষের মানুষের কাছে উনি অনুরোধ করেছিলেন যে আমরা প্রত্যেক মানুষের যাতে ব্যাংকের অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি, এবং সেই লক্ষ্য নিয়ে জনধন অ্যাকাউন্ট তৈরি করার পরিকল্পনা হয়েছিল। আজকের দিনে আমাদের দেশে 140 কোটি লোক আছেন, 140 কোটি জনসংখ্যা আমাদের দেশের মধ্যে আছে। 2014 সালের আগে আমাদের দেশে 8,70,00,000 লোকের কাছে ব্যাংক অ্যাকাউন্ট ছিল। আর এই জনধন অ্যাকাউন্ট খোলার পরে আজকের দিনে আমাদের দেশে প্রায় 50 কোটি মানুষের যে অ্যাকাউন্ট আছে, 50 কোটি মানুষ নিজের অ্যাকাউন্ট বিভিন্ন ব্যাংকে করেছেন। আর যেটার মাধ্যমে যে সরকারের যে সমস্ত ডিবিটি আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেগুলি আছে, যে সমস্ত স্কিম আছে, সেটা প্রধানমন্ত্রী আবাসের হোক, সেটা অরুণোদয়ের হোক, সেটা প্রধানমন্ত্রী ফসল বীমার হোক, সেটা কিষাণ সম্মান নিধির হোক, সেটা প্রধানমন্ত্রী অ্যাক্সিডেন্টাল বেনিফিট হোক, বিভিন্ন যে সমস্ত স্কিম আছে, সেই স্কিম মধ্যে কোনো মধ্যবিত্ত মধ্যভোগী ব্যক্তি নয়, সোজা দিল্লি থেকে, সোজা গুয়াহাটি থেকে সেই টাকা অ্যাকাউন্টে চলে আসে, যাতে মাঝে কোনো লিকেজ না থাকে। সেই ব্যবস্থা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। একটা সময় ছিল যে ভারতবর্ষের আমাদের এখানে লক্ষ্মীপুরের অনেক লোক বা অনেক লোকের আত্মীয় স্বজনরা বিদেশে আছে, যারা যখন যখন ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রী যেতেন, বিদেশে তাদেরকে হেনস্থার শিকার হতে হতো। ভারতবর্ষে বিদেশে তাদেরকে ছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশে আসেন যে বিদেশ থেকে লোন নেওয়ার জন্য, বিদেশ থেকে আর্থিক সাহায্য নেওয়ার জন্য। আর ভারতীয় মূলের যারা ব্যক্তিরা বিদেশের বিভিন্ন জায়গাতে যারা ছিলেন, তারা সেই সময় লজ্জাবোধ করতেন, নিজেকে ভারতীয় বলতে, নিজেকে ইন্ডিয়ান বলতে। আর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর বিগত 10 বছরে আমরা লক্ষ্য করেছি যে মোদীজি যে কোনো রাজনৈতিক কার্যক্রমে যদি রামনগরে এসেছেন, মোদীজি যদি কোনো কার্যক্রমে আসামে, ভারতবর্ষের কোনো জায়গাতে মোদীজিকে দেখার জন্য যেভাবে মানুষের ভিড় জমেছে, আজকে কানাডাতে গেছেন, আজকে আমেরিকাতে গেছেন, আজকে রাশিয়াতে গেছেন, আজকে ইংল্যান্ডে গেছেন, আজকে ভারতবর্ষে যে পৃথিবীর যে কোনো দেশে মোদীজি গেছেন, মোদীজিকে দেখার জন্য, মোদীজিকে শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সেখানে জমেছে। যেরকম ভারতবর্ষে জনপ্রিয়তা, এর চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা বিশ্বের আজকে মোদীজি রয়েছে। আর এটা এই জন্য হতে পেরেছে, বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি যে বিশ্বের সমস্ত সবচেয়ে জনপ্রিয় নেতা যে সার্ভে হয়েছে, আর এর মধ্যে আমরা দেখেছি বিশ্বের 61% লোক বলেছেন যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি। এটা হওয়ার কারণ আছে, আমরা জানি
যে আগে যক্ষা রোগী, টিবি রোগ যখন হয়েছিল, টিবি রোগে ভ্যাকসিন ছিল না, টিবি রোগে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মৃত্যু হতো। আমরা দেখেছি ক্যান্সারের আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। 2020 সালে যখন করোনা শুরু হয়েছিল, আপনাদের মনে আছে আমাদের এলাকার অনেক লোককে আমরা হারিয়েছি সেই করোনার সময়। আর সেই করোনার সময় যখন চীন থেকে করোনা শুরু হয়ে সমস্ত বিশ্বের কাছে ছড়িয়ে পড়েছে, বিশ্বের সমস্ত দেশ চিন্তা করছিলেন যে করোনাকে কিভাবে আমরা আটকাতে পারবো। আমরা দেখেছি যে বিশ্বের কেউ লকডাউন লকডাউন করার সাহস দেখাতে পারেননি। যদি কেউ সাহস দেখিয়েছেন, সেই দেশের লোক সেই লকডাউনকে মানেনি। আর নরেন্দ্র মোদীজি, আপনাদের মনে আছে যে 24 মার্চ 2020 সালে উনি যখন দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখে সবাইকে বললেন যে আমরা সবাই আগামী কাল থেকে আমরা আজকে রাত্রে 12টা থেকে আমরা এই করোনাকে রোধ করার একমাত্র উপায় আছে, আমরা লকডাউন আমরা করব। আর আমরা দেখলাম যে 140 কোটি দেশের জনসংখ্যার সমস্ত মানুষ নরেন্দ্র মোদীজির এক কথায় সায় দিয়ে একদিন দুদিন নয় প্রায় 3 মাস সেই লকডাউনে মেনেছেন, যাতে আমরা করোনার সঙ্গে লড়াই করতে পারি। মোদীজি এক ডাকে আহ্বানে সাড়া দিয়ে 140 কোটি মানুষ নরেন্দ্র মোদীজিকে সেই লড়াইয়ে মোদীজি হাতকে শক্ত করেছেন, যেটা বিশ্বের কোনো জায়গায় সেটা কেউ করে দেখাতে পারেনি। আমরা দেখেছি যে 24 তারিখ লকডাউন হয়েছে, আর 27 তারিখ উনি ঘোষণা করেছেন যে আমরা লকডাউনের পরবর্তীতে মানুষ না খেয়ে যাতে না থাকতে পারে, কোন মানুষ যাতে না খেয়ে না ঘুমায়, সেই জন্য উনি 27 মার্চ 2022 সালে প্রত্যেক ব্যক্তিকে 5 কেজি করে চাল দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে করেছেন। বিভিন্ন দেশ এই অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা এই লকডাউনে এই করোনার মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। আমরা জানি আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রত্যেক 80 কোটি মানুষকে প্রতি মাসে 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন, যাতে কোনো মানুষ না খেয়ে না ঘুমাতে পারে। আর আমরা দেখেছি গত কয়েকদিন আগে করোনা শেষ হয়ে গেছে, কিন্তু মোদীজি উনার সেই চাল দেওয়ার যে কার্যক্রম, সেটাকে আরো 5 বছরের জন্য বৃদ্ধি করেছে। আমরা দেখলাম যে করোনা থেকে কিভাবে রক্ষা পেতে পারি, সেই জন্য ভ্যাকসিন তৈরির পরিকল্পনা শুরু হয়। আগের দিন একটা ছিল যে আমেরিকা চীন শুরুয়াত করত, আগের দিন ছিল চীন থেকে শুরু হবে, ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে শুরু হতো। আর নরেন্দ্র মোদীজি যখন বলেছিলেন মেক ইন ইন্ডিয়া, আমরা অনেকে সেই সময় মেক ইন ইন্ডিয়ার কথা আমরা বুঝিনি, কিন্তু আমরা দেখলাম যে 2020 সালে শেষ হতে হতে করোনার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ভারতবর্ষ তৈরি করে আর ভারতবর্ষের 140 কোটি মানুষকে বিনামূল্যে ডাবল ডোজের ভ্যাকসিন দেওয়ার কাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হয়। আর শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের প্রায় 100-র উপরে দেশে আমাদের তৈরি ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন পাঠানো হয়েছিল, যেখানে আমেরিকাতে, রাশিয়াতে, জার্মানি, জাপান, ফ্রান্স, ইংল্যান্ডে এক ভ্যাকসিন নেওয়ার জন্য 8,000-8,500 টাকা দিতে হয়েছে। আমাদের দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া আছে এবং বিদেশে পাঠান। এই জন্য আজকের দিনে বিদেশের মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যে মোদীজির জনপ্রিয়তা বেড়েছে, মোদীজির প্রতি মানুষের যে বিশ্বাসযোগ্যতা, সে বিশ্বাসযোগ্যতা বেড়েছে। আজকের দিনে আমরা দেখছি যে বিভিন্ন স্কিমের কথা এখানে বলা হয়েছে। আমি সেই স্কিমের কথা বলি, আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই না। আমাদের এসডিও মহাশয় বলেছেন, আমাদের কমিশনার মহাশয়, আমার চেয়ারম্যান মহাশয়, উনিও বলেছেন। আজকের দিনে আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজি ওনার দায়িত্ব পালন করছেন, আমরা যাতে নাগরিক হিসাবে ভারতবর্ষকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা, ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা, যাতে আমরা এই কাজে নাগরিক হিসাবে যে যোগদান, সেই যোগদান যাতে আমরা আজকে দিতে পারি, সেই অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি। আর প্রধানমন্ত্রীজিও সেই অনুরোধ রাখছেন। আজকের দিনে আমরা বলতে পারি যে ভারতবর্ষে আজকের দিনে যোগাযোগ ব্যবস্থা যে জায়গায় পৌঁছেছে, আজকে এক সময় আমরা এখান থেকে স্বপ্ন দেখতে পারতাম না যে শিলচরে বসে ট্রেনের মাধ্যমে আমরা দিল্লিতে পৌঁছতে পারবো, ত্রিবান্ধমে পৌঁছতে পারবো, চেন্নাইতে পৌঁছতে পারবো, কলকাতা পৌঁছতে পারবো। আজকের দিনে আমরা এখান থেকে বসে আমরা দিল্লি পর্যন্ত সমস্ত জায়গায় যেতে পারি। আজকে আমরা মণিপুরের খংসাম পর্যন্ত, মণিপুরের ট্রেন লাইন ছিল না,
মণিপুর ইম্ফলে প্রায় পাশাপাশি খংসাংয়ে ট্রেন পৌঁছেছে। আর কিছুদিনের মধ্যে আমাদের এলাকা হয়ে দিল্লি ইম্ফল থেকে রাজধানী আমাদের এলাকার মাধ্যমে দিল্লি পর্যন্ত পৌঁছবে। আমরা সেই সুযোগ আমরা নিতে পারবো। আজকে যেভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ করা হয়েছে, বিমানবন্দরে 74টি বিমানবন্দর সমস্ত ভারতবর্ষে আগে ছিল, আর আজকের দিনে 149টি বিমানবন্দর নতুন ভাবে তৈরি করার কাজ আমাদের সরকার করেছে। এই জন্য এই সরকার যেভাবে উন্নয়নের ক্ষেত্রে আর যোগাযোগের ক্ষেত্রে আমি আপনারা জানেন যে বিগত 1-1.5 মাস আমি হাফলংয়ে ছিলাম। এখন লক্ষ্মীপুর থেকে হাফলংয়ে যেতে 2.5 ঘন্টা সময় লাগে, এক সময় 5 ঘন্টা সময় লাগতো। আর আমি এটা বলতে পারি যে আগামী 1 বছরের মধ্যে যখন মহাসড়ক সম্পূর্ণ হবে, আমরা 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে আমরা লক্ষ্মীপুর থেকে এই হাফলংয়ের রাস্তা দিয়ে আমরা গুয়াহাটি পৌঁছতে পারবো। আর মাননীয় নরেন্দ্র মোদীজি আজকে নতুন যোজনা শুরু করেছেন যে আজকের দিনে উনি NHADCL মাধ্যমে নতুন একটা কর্পোরেশন কোম্পানিকে তৈরি করেছেন, যার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে। ভারতমালা পরিযোজনা চলছে, আসামে আসামমালার পরিযোজনা চলছে। আর আপনাদেরকে জানাতে আজকে অত্যন্ত আনন্দিত লাগে যে আমাদের এলাকায় ভারতমালার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নরেন্দ্র মোদীজি নিয়েছেন। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে একটা সার্ভে তৈরি হয়েছে, যে সার্ভে শিলচর থেকে শুরু হয়ে জিরিবাম পর্যন্ত নতুন রাস্তা 4 লেন নতুন হাইওয়ে তৈরি করা হবে। আগে যে আমাদের ন্যাশনাল হাইওয়ে আছে সেই ন্যাশনাল হাইওয়ে নয়, নতুন ভাবে একটা 4 লেন ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হবে। এবং এই ন্যাশনাল হাইওয়ে শিলচর থেকে জিরিবাম পর্যন্ত মাত্র 29 কিলোমিটারে সেই শর্ট রাস্তা একটা তৈরি করা হয়েছে। এবং যেটা প্রথম 20 কিলোমিটার শিলচর থেকে বুধনগর পর্যন্ত যে 20 কিলোমিটার, সেটা টেন্ডার ইতিমধ্যে হয়েছে। পরবর্তী 11 কিলোমিটারের টেন্ডার এখন হয়নি, 1-1.5 মাসের মধ্যে হবে। এবং প্রথম যে 20 কিলোমিটার টেন্ডার হয়েছে সেটার জন্য নরেন্দ্র মোদীজি 949 কোটি টাকা এটার জন্য মঞ্জুর করেছেন। এবং এটা এক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা রাস্তা আমাদের এলাকার জন্য, যেটা কয়লাপুর থেকে শুরু হয়ে মাহুর পর্যন্ত যাবে। আমরা যখন গুয়াহাটি যাব, বাইরে যাব, খুব সহজে এই রাস্তায় আমরা 2 লেন নতুন ন্যাশনাল হাইওয়ে একটা এই জয়পুর হয়ে কামরাঙ্গা হয়ে জয়পুর হয়ে হরিনগর হয়ে আমরা নতুন রাস্তা আমরা পেতে যাচ্ছি। এই জন্য যোগাযোগের ক্ষেত্রে এই সরকার যেভাবে কাজ করেছে, এই সমস্ত ভারতবর্ষে, শুধু আমাদের এখানে নয়, সমস্ত ভারতবর্ষে যোগাযোগের একটা নেটওয়ার্কিং তৈরি করার কাজ শুরু হয়েছে। আর ঠিক সেভাবে আমাদের আসাম সরকারও সেই পরিকল্পনা নিয়েছে। আমাদের এখানে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি আসাম মালার পরিযোজনা নিয়েছেন। আর এই আসাম মালায় আমরাও এবার সেটা আমরা অন্তর্ভুক্ত হয়েছে। আপনাদের স্বামী বিবেকানন্দ স্ট্যাচু ফুলের তল থেকে রামনগর পর্যন্ত এই যে এলআরএ রোড, সেই এলআরএ রোডে আসাম মালায় অন্তর্ভুক্ত হয়েছে। আর প্রায় 50 কোটি টাকা এটার জন্য টেন্ডার ইতিমধ্যে আজকের দিনে সেটা টেন্ডার সম্পূর্ণ হবে। আগামী 1 মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। আসাম কেন্দ্র সরকারের সাথে সাথে আসাম সরকারও সেই তালে তাল মিলিয়ে অনেকগুলি পরিকল্পনা নিয়েছে। আর আজকে আপনাদেরকে জানাতে অত্যন্ত আনন্দিত লাগছে যে আগামী মাসে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরে আসবেন এবং লক্ষ্মীপুরে এসে লক্ষ্মীপুরের জন্য প্রায় 300 কোটি টাকার অধিক টাকা বিভিন্ন প্রকল্পের উনি এখানে শিলান্যাস করবেন, যেটার মধ্যে বিল্ডিং আছে, যেটার মধ্যে বিভিন্ন রাস্তা আছে, যেটার মধ্যে হাসপাতাল আছে, যেটার মধ্যে সার্কিট হাউস আছে, যেটার মধ্যে ওয়াটার রিসোর্স আছে, যেটার মধ্যে আমরুদ আছে, যেটার মধ্যে ইরিগেশন আছে, স্কুলের বিল্ডিং আছে, বিভিন্ন পরিকল্পনা, কলেজের বিল্ডিং আছে। যে পরিকল্পনাগুলি সমস্ত পরিকল্পনা আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মাননীয় মুখ্যমন্ত্রী এসে প্রায় 300 কোটি টাকার বেশি কাজের এখানে শুরুয়াত করবেন। আপনারা শুনেছেন আজকের পত্রিকার মাধ্যমে, বিশেষ করে এখানে মহিলারা আছেন, মায়েরা এখানে উপস্থিত আছেন, তাদের জন্য আমি বলতে চাই যে আজকের পত্রিকায় আপনারা লক্ষ্য করেছেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আসামের মহিলাদেরকে লাখপতি করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আসামের 39 লক্ষ মহিলাকে, 39 লক্ষ মায়েদেরকে এসএইচজির মাধ্যমে তাদেরকে লাখপতি করার যে ব্যবস্থা আসাম সরকার গ্রহণ করেছে, আজকে পত্রিকায় সেটার অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখেছেন বেরিয়েছে। এবং সেটার মাধ্যমে এখন
আগামী এই মাসের মধ্যে একদিনে এসএইচজি যারা মহিলারা আছেন, ক্রাইটেরিয়া আপনারা জানেন, এসএইচজি যারা মহিলারা আছেন প্রত্যেক মহিলার জন্য নতুন ভাবে ফর্ম দেওয়া হবে। একদিনে সবাইকে ফর্ম দেওয়া হবে। আপনারা নিজ নিজ জিপিতে একদিনে সেই ফর্ম আপনাদেরকে কালেকশন করতে হবে। প্রথমবার সরকার, আসাম সরকার আপনাদেরকে 10,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে দেবে আপনাদের অ্যাপ্লিকেশন করার পর। যাদের 3 সন্তানের কম আছে তারা পাবেন সেটা, এবং টি ওবিসি এসটি যারা আছেন তাদের 4 সন্তানের মধ্যে যারা আছেন তারা সেটা পাবে। 4 সন্তানের অধিক যারা জননীরা তাদেরকে সেই আওতায় আনা হবে না। এই জন্য একদিনে ফর্ম দেওয়া হবে। আর আসাম সরকার প্রথম বছর আপনাদেরকে 10,000 টাকা করে প্রত্যেক মহিলাকে দেওয়ার ব্যবস্থা আপনারা আসাম সরকার নেবে। পরবর্তী বছর ব্যাংকের মাধ্যমে আরো 12,500, আর আসাম সরকার আরো 12,500 আপনাদেরকে টাকা দেবে, যাতে আপনারা নিজের ব্যবসা, নিজের কোনো কাজ শুরু করতে পারেন। সেই ব্যবস্থা করা হয়েছে, যাতে এই উদ্যমিতার মাধ্যমে যাতে মহিলাদেরকে লাখপতি করা যায়, সেই ব্যবস্থা আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিয়েছেন। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই মাসের 24 তারিখে আমাদের আসামের মন্ত্রী এবং আমাদের যিনি গার্জিয়ান মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয় আমাদের লক্ষ্মীপুরে আসবেন। এবং আপনারা জানেন যে লক্ষ্মীপুরে নতুন রেশন কার্ড দেওয়া হবে, সমস্ত আসামে নতুন রেশন কার্ড দেওয়া হবে। এবং এর মধ্যে আমরা লক্ষ্মীপুরে 11,158টা রেশন কার্ড আমরা সেদিন বন্টন করব। আর এর মাধ্যমে 45,871 জন বেনিফিশিয়ারি এই রেশন কার্ডের মাধ্যমে তাদেরকে এই আওতায় নিয়ে আসা হবে। এবং তারা রেশন কার্ডে যারা কেন্দ্র সরকারের 5 কেজি চাল, আসাম সরকারের 5 কেজি চাল পাবেন, সঙ্গে আয়ুষ্মান ভারতের বিনামূল্যে 5 লক্ষ টাকা চিকিৎসা করানোর আপনারা সুযোগ পাবেন। সাথে সাথে যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদেরকে আয়ুষ্মান আসাম, মুখ্যমন্ত্রী আয়ুষ্মান আসামের কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে আমরা 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা যাতে আমরা করতে পারি। এছাড়া তাদেরকে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা এবং তারা অটল অ্যাক্সিডেন্ট যোজনার মাধ্যমে তাদেরকে সেই আওতার মধ্যে নিয়ে দেওয়া হবে। মানে রেশন কার্ড যারা পাবেন তাদেরকে সমস্ত সরকারি সুবিধা, এই প্রত্যেক সরকারি সুবিধা আসাম এবং কেন্দ্র সরকারের তরফ থেকে করা হবে। এই জন্য আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে যে 24 তারিখে যে কার্যক্রম হবে সেই 24 তারিখে কার্যক্রমে আপনারা সবাই উপস্থিত হবেন, এবং উপস্থিত হয়ে যাতে আমরা সেই যে রেশন কার্ড, সেই রেশন কার্ড আমরা যাতে সংগ্রহ করতে পারি। আপনাদের সবাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে অনুরোধ করব যে প্রধানমন্ত্রীজির যে সংকল্প, সেই সংকল্পকে যাতে আমরা বাস্তবায়িত করি। এই সংকল্প বিকশিত ভারত গড়ার যে সংকল্প, আর আজকের দিনে আমরা দেখতে পাই যেভাবে ভারতবর্ষ বিশ্বের কাছে শুধু নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতবর্ষ যেভাবে শক্তিশালী হয়েছে, যেভাবে আজকের দিনে ধারা 370কে বাতিল করার ক্ষমতা এই নরেন্দ্র মোদী সরকার দেখিয়েছে। আমরা আজকের দিনে বলতে পারি যে এই ধারা 370 বাতিল করার ক্ষমতা কেউ আগে দেখাতে পারেনি, সেই কাজ নরেন্দ্র মোদীজি দেখেছেন, করতে পেরেছেন। আজকের দিনে আমরা দেখেছি যে আজকে চন্দ্রমাতে আমরা আমাদের যে রকেট সেটাকে আমরা সেখানে পাঠাতে সমর্থ হয়েছি। আর সবচেয়ে বড় কথা যে আগামী 24 তারিখে যে বিভিন্ন কয়েক 100 বছর থেকে যে হিন্দু মুসলিমের মধ্যে যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হতো, হিন্দু মুসলিমের মধ্যে যে রাম মন্দির নিয়ে যে একটা ভুল বুঝাবুঝি ছিল, সেটারও সমাধান করার কাজ এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হয়েছে। আমরা দেখেছি 5 আগস্ট 2020 সুপ্রিম কোর্টের রায়ের পর সেখানে হিন্দু এবং মুসলিম সমস্ত সম্প্রদায়ের উপস্থিতিতে সেখানে আমরা দেখেছি সেই মন্দিরের প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে, মন্দিরের কাজ শুরু হয়েছিল। আর আগামী 22 জানুয়ারি বিশ্বের সমস্ত মানুষের, বিশ্বের সমস্ত সনাতনী মানুষের যে অনেক বছরের যে স্বপ্ন ছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হোক, সেটা আজকে পূর্ণ হতে যাচ্ছে। এবং সেটাকে যেভাবে আমরা লক্ষ্য করছি, যেভাবে সেই রাম মন্দিরের কার্যক্রমকে সফল করার জন্য বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে একসাথে এক মঞ্চে এসে কাজ করছেন, সেটা আগে কোনো সরকারের সময় আমরা লক্ষ্য করতে পারিনি। আর আমরা দেখেছি যে আমাদের দেশের মধ্যে জাত পাত ধর্মের নামে যে রাজনীতি ছিল, সেখান থেকে মুক্ত করে
প্রধানমন্ত্রীজি বলেছেন আমাদের দেশে কোনো জাত নেই, কোনো পাত নেই, কোনো ধর্ম নেই, আমরা ভারতীয় হিসাবে আমাদের পরিচয়কে যাতে আমরা তুলে রাখতে পারি। আর এই জন্য উনি বলেছেন যে আমাদের দেশে শুধু 4টি জাত আছে। এই 4টি জাত হলো, এক হলো গরিব যারা আছেন, এক হলো কৃষক যারা আছেন, এক হলো যুবক, আর এক হলো মহিলা। এই 4 জনকে আমরা কিভাবে শক্তিশালী করতে পারি, এই 4টি গ্রুপকে কিভাবে আমরা তাদেরকে অন্তরের মাধ্যমে এগিয়ে আনতে পারি সেই লক্ষ্য করে রাখার কথা বলা হয়েছে। আজকের দিনে আমরা সবাই প্রধানমন্ত্রীজির বক্তব্য, লাইভ বক্তব্য আমরা এখানে শুনবো। আর আমরা সবাই যাতে এই দেশের নাগরিক হিসেবে, বিভিন্ন জাতি ধর্মের ব্যক্তি হিসেবে, বিভিন্ন জাত ধর্মের ব্যক্তি হিসেবে আমরা যাতে নিজের একটুখানি যোগদান এই 2047 সালে ভারতবর্ষকে বিকশিত রাষ্ট্রে পরিণত করার এই সংকল্পতে আমরা নিজেকে জড়াই, এই অনুরোধ রেখে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর এটাও আজকের দিনে অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা আগে বিভিন্ন কার্যালয়, বিভিন্ন স্কিমের জন্য জানার জন্য বিভিন্ন কার্যালয়ে যেতাম, বিভিন্ন সরকারি কার্যালয়ে গিয়ে আমরা অনেক সময় হেনস্থার শিকার হতাম, কারণ অনেক সময় অনেক কার্যালয়ে বলা হতো। কিন্তু আজকের দিনে আমরা বিগত অনেক বছর থেকে দেখছি, আর আজকে আমরা এটা দেখতে পারলাম যে প্রায় 12-13টা ডিপার্টমেন্ট এই বিভিন্ন সরকারি স্কিমকে নিয়ে আমাদের সম্মুখে এসেছে যে কি কাজ হচ্ছে, এই যোজনা থেকে আমরা কিভাবে লাভ করতে পারি। বিগত 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী 150-এরও বেশি যোজনা নিয়েছেন। আপনাদের সবাইকে অনুরোধ করবো, মোদীজি যোজনা নিয়েছেন, আপনারা সেই যোজনা থেকে যাতে লাভ নিতে পারেন, সেটা আপনারা নিজে সেটা পার্শ্ববর্তী যে আজকের দিনে যারা যোগাযোগ করছেন, পরবর্তীতেও সরকারি যারা কার্যালয়ে সেখানে গিয়ে সেই যোজনাগুলি থেকে যাতে আমরা সবাই লাভ নিতে পারি, সরকারের পদক্ষেপকে আমরা সার্থক বানাতে পারি, এই অনুরোধ রেখে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ বিধায়ক মহোদয়। আজকে এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিকশিত ভারত সংকল্প যাত্রা একটা ভারত সরকারের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটা স্বপ্ন যে এই সরকারের কার্যকালে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিম, বিভিন্ন যোজনা যেটা জনসাধারণের জন্য উপকৃতর জন্য চালানো হচ্ছে, এইসব স্কিম আমরা একটা স্যাচুরেশন লেভেলে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। এখন এরকম স্কিম আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সেন্ট্রাল স্কিম আছে, আমাদের স্টেটের স্কিম আছে, যোজনা আছে, যেগুলি চলছে কিন্তু জনসাধারণ জ্ঞাত নয়। পাবলিকে জানে না যে কোন ডিপার্টমেন্টের আন্ডারে কোন স্কিম আছে, কোন বেনিফিটটা নিতে পারা যায়, কোন স্কিমে এলিজিবল, কি স্কিমে নিতে পারে কৃষক ভাইরা বন্ধুরা, কি স্কিম আছে এগ্রিকালচারে, এসএসজি গ্রুপরা বা মহিলাদের জন্য কি স্কিম আছে, অনেকগুলাই এগুলি জ্ঞাত নয়। তার জন্য আমাদের যেগুলো স্কিমের টার্গেট এগুলো ফুলফিল হচ্ছে না। স্কিম আছে, সরকারের পয়সা আছে, বাজেট আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুবই নিম্ন স্তরের ব্যাপার, যেটা সবাই এটার মধ্যে এলিজিবল হয়, কিন্তু পাবলিকের ভিতরে অ্যাওয়ারনেস নেই কি স্কিম আছে, কি যোগ্যতা, এগুলি এইসব তুলে ধরার জন্য এই বিকশিত ভারত প্রকল্পের যাত্রাটা পুরো ভারতবর্ষে চালানো হচ্ছে, যেখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেক শহরাঞ্চলে, মিউনিসিপ্যালিটিতে এরকম একটা প্রোগ্রাম করে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিমগুলোকে তুলে ধরা হচ্ছে জনসাধারণের সামনে যে এই স্কিমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এই স্কিমে আপনারা এই বেনিফিট পাবেন। এইটার উদ্দেশ্য এটা যে যেগুলি স্কিম জনসাধারণের জন্য উপকৃতের জন্য দেওয়া হচ্ছে, সবাই এই স্কিমগুলোকে নিতে পারে আর সবাই এই স্কিমগুলোকে হিতাধিকারী হিসাবে এই স্কিমের বেনিফিটগুলো নিতে পারে। তার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে। আপনারা দেখবেন এখানে আমাদের বিভিন্ন কাউন্টার খোলা হয়েছে, ব্যাংকের মানুষরা আছে, এসএসজি আছে, হেলথের ডিপার্টমেন্টের ক্যাম্প আছে, এখানে হেলথ ক্যাম্পও করা হচ্ছে। আপনারা হেলথ টেস্টগুলো, রেডিমেড টেস্টগুলো আপনারা করতে পারবেন। এখানে আমাদের অ্যানুয়াল কাউন্টারগুলো খোলা আছে, পিএমআই কাউন্টার খোলা আছে, সাপ্লাই ব্রাঞ্চে রেশন কার্ড রিলেটেড কোনো কোয়েরি থাকলে এখানে আপনারা করতে পারেন। এখানে আমাদের এই উদ্দেশ্যটা হলো যে এই যেগুলি স্কিম আছে ভারত সরকারের স্কিম, এই স্কিমগুলো আপনাদের সামনে আবার তুলে ধরা। এরকম বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম আছে। এখনো দেখা যায় যে অনেক স্কিম পাবলিকরা জানে না, জনসাধারণরা জানে না যে কি স্কিম চলছে। আপনি এটা এলিজিবল হতে পারেন কিন্তু আপনি জানেনই না যে এই স্কিম আপনার জন্য
সরকার আপনাদেরকে তুলে ধরেছে, কিন্তু যেহেতু আপনারা পাবলিকের মাঝখানে বা এখানে এইটার অ্যাওয়ারনেসটা কম আছে, আপনারা জানেন যে এরকম একটা স্কিম আছে যেখানে আমি একটা লোন পেতে পারি। আমি যদি একটা খুচরা দোকানদার, আমি একটা লোন পেতে পারি সরকারের তরফ থেকে একদম কম ইন্টারেস্ট রেটে। এইসব জন্যই এই প্রকল্প, এই যাত্রাটা আয়োজিত করা হচ্ছে। যে যত স্কিম আছে, বিভিন্ন স্কিম আছে, এই সরকারের সময় গত 50 বছরের থেকে তুলনায় তার থেকে বেশি স্কিম জনসাধারণের উপকৃত করার জন্য স্কিম দেওয়া হয়েছে বিভিন্ন লেভেলে। কৃষক ভাইদের জন্য স্কিম আছে, খুচরা ব্যবসায়ীদের জন্য স্কিম আছে, এসএসজি মেম্বারদের জন্য স্কিম আছে, মহিলাদের জন্য স্কিম আছে, কিন্তু অনেকটা জানেই না যে কি স্কিম আছে। আমি যদি বাড়িতে একটা সেলাই মেশিন, আমার টেইলরের দোকান আছে, সেলাই মেশিন কি স্কিম আছে, কি আমার লোনের প্রকল্প সুবিধা আছে, সরকার অনেকটা জানে না। তার জন্য এই বিকশিত ভারত সংকল্প যাত্রাতে আমরা ওইগুলো তুলে ধরতে চেষ্টা করছি যে এই সরকারের এই স্কিমগুলিতে আপনারা আসুন, অ্যাপ্লাই করুন, আপনারা এলিজিবল যদি থাকেন আপনারা এই স্কিমের ফ্যাসিলিটিটা আপনারা পাবেন। কয়েকটা स्कीमेर আমি नाम बोले দিচ্ছি। मैं बस दो ही चीजें कहना चाहूँगा कि आज लाखीपुर म्यूनसिपैलिटी में जब हम ये संकल्प यात्रा कर रहे हैं तो म्यूनसिपैलिटी की तरफ से हमने ये देखा है कि सारी जो स्कीम्स हैं, जो सेंट्रल गवर्नमेंट ने स्कीम्स लाई हैं, फ्लैगशिप स्कीम्स हैं, एक उनका अवेयरनेस बढ़े, आप लोगों तक पहुँचे कि क्या क्या स्कीम्स आ रही हैं, और यदि कोई ऐसे बेनिफिशरीज हैं जो उसका लाभ नहीं उठा पाए हैं तो आज हमारे साथ 3 बैंक हैं, एक्सिस बैंक, हमारा पीएनबी बैंक, स्टेट बैंक ऑफ इंडिया, आप वहाँ पे जा सकते हैं। साथ ही में हमारे पास आईसीडीएस काउंटर है और प्रधानमंत्री मातृवंदना योजना का काउंटर भी है, जिसमें गर्भवती महिलाएं या जिन महिलाओं का अभी अभी बच्चा हुआ है, लैक्टेटिंग मदर्स जिन्हें कहते हैं, उन्हें 5,000 रुपया दिया जाता है। साथ ही में हमारी म्यूनसिपैलिटी की पीएम स्वनिधि स्कीम है, जिसमें जो स्ट्रीट वेंडर्स हैं उनको बहुत ही अच्छे रेट पे 10,000 रुपये का लोन दिया जाता है ताकि उनके बिजनेस में उनका विकास हो। हमने साथ ही में एक हेल्थ कैंप भी रखा है और आयुष्मान भारत कार्ड के वितरण की भी प्रबंध हमने किया हुआ है। साथ ही में हमारे पास आज पीएम उज्ज्वला स्कीम का काउंटर है, जहाँ पे संतोष गैस एजेंसी है, आप वहाँ से गैस का भी अपना प्रबंध ले सकते हैं। हमने यहाँ पर आज प्रबंध किया है सप्लाई डिपार्टमेंट का भी। अगर राशन कार्ड को लेके भी किसी को कोई हेल्प चाहिए तो आप अपना राशन कार्ड संबंधित भी कोई क्वेरी है, कोई समस्या है, उन पे आप अपना नाम और फोन नंबर लिखवा सकते हैं। अगर आज रेजोल्यूशन नहीं मिलेगा तो वो आपको कॉल करके रेजोल्यूशन दिलवा देंगे। साथ ही में हमने हेल्थ कैंप रखा है और एक इम्पोर्टेंट सूचना है कि आधार का कैंप भी है। आधार रिलेटेड भी कोई अगर आपका क्वेरी रहेगा तो आप उसका सोल्यूशन ले सकते हैं। और पीएम किसान और आपका पीएम विश्वकर्मा का काउंटर भी है। तो आप सभी से अनुरोध है कि आप आराम से एक एक करके जाइए, काउंटर पे सारी स्कीम्स के बारे में पता कीजिए और इसका विकास की इस यात्रा में आगे जुड़िए। धन्यवाद। যেটা আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহের সাথে এটাকে বাস্তবায়িত করার যে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বিকশিত ভারত। আমরা ভারত স্বাধীনতার 75 বছর পেরিয়ে এসেছি, যেটাকে আমরা অমৃতকাল বলে মেনে এসেছি। আজাদি কা অমৃত মহোৎসব আমরা করেছি, ৭৬তম বছর থেকে আমরা অমৃতকালে পা রেখেছি। এই অমৃতকাল আমাদের চলবে আগামী 2046 সাল পর্যন্ত। এই 46 সালের মধ্যে ভারতকে একটা স্থানে পৌঁছে দিতে হবে এবং একটা জায়গায় যাতে বিকশিত ভারত একটা আমরা করতে পারি, সেই একটা পদক্ষেপ নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এবং এটাকে বাস্তবায়িত রূপ দেওয়ার যে একটা পরিকাঠামো, উনার একটা স্তম্ভ চারটা উনি বানিয়েছেন। এই স্তম্ভের অনুসরণ করে আমরা বিকশিত ভারত গড়ে তুলতে সক্ষম হব। সেই স্তম্ভ হচ্ছে জ্ঞান। জ্ঞানের আদর্শ মেনে আমরা এই বিকশিত ভারতে চলে যাব। জ্ঞানের মত হচ্ছে GYAN। জি মানে গরিব, ওয়াই মানে ইউথ, এ মানে অন্নদাতা কৃষক ভাইরা, এম মানে নারী শক্তি। এই চারটা স্তম্ভকে আমরা আদর্শ মেনে আমরা আমাদের ভারতকে একদম এগিয়ে নিতে পারবো, বিকশিত ভারত গড়ে তুলতে পারবো। এই এটার মধ্যে দিয়ে এই
চারটা স্তম্ভ, যাতে কেউ গরিব থাকবে না, যারা যুবকরা সব কর্মসংস্থান থাকবে, কৃষক ভাইদের সব ফ্যাসিলিটি দেওয়া হবে, নারী শক্তিকে জাগিয়ে তুলতে হবে, তাদের সব সুবিধা দেখতে হবে। এইগুলোর প্রতি লক্ষ্য রেখে যে সরকার দ্বারা যেসব কল্যাণমূলক যোজনা স্কিম শুরু করা হয়েছে, সেই স্কিমগুলা সবার মধ্যে যাতে আমরা বিলিয়ে দিতে পারি, সবার ঘরে যাতে আমরা পৌঁছে দিতে পারি, এই প্রচেষ্টা নিয়ে আমাদের এই বিকশিত ভারতের যাত্রা। আমরা যতটুকু পেরেছি আমাদের মিউনিসিপ্যালিটির তরফে বিগত 19 মাস হয়তো 20 মাস হবে, আমি এটা বলছি আমরা কতটুকু পেরেছি, যতটুকু আমরা পারিনি আজকের এই বিকশিত মিটিং এর মধ্যে বাকি যাদের কাছে আমরা পুরো স্কিমগুলো পৌঁছাতে পারিনি, আজকে তাদেরকে আহ্বান করেছি এই প্রোগ্রামে এসে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য। আমার নাম আমি লক্ষ্মীপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়া আমাদের পৌরসভা তরফ থেকে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়া আমার বাস গেটের ঘর ছিল, সেই বাস গেটের ঘর হইতে আমি পাকা ঘর বানিয়েছি। সেই জন্য ভারত সরকার এবং আসাম সরকারের তরফ হইতে আমি আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই আমাদের পৌরসভাকে, আমি ধন্যবাদ জানাই। লক্ষ্মীপুর 2 নম্বর ওয়ার্ড নির্বাচন আমি প্রধানমন্ত্রী আবাস ঘর পাইয়াছি, তার জন্য ভারতের প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী সবাইকে জানাই আমার এবং আমাদের বর্তমানে যারা আছেন আমাদের লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান সবাইকে আমার এই প্রধানমন্ত্রী যোজনা হয় আমার একটু বড় করে নামিয়েছি, তাই তাদের কাছে আমার प्रणाम। सबसे पहले मैं भारत सरकार, असम सरकार, म्युनिसिपल बोर्ड को धन्यवाद करना चाहता हूँ कि इनके माध्यम से प्रधानमंत्री आवास योजना से मुझे अपना घर बनाने का अवसर मिला और मेरे जैसे अनेक लोगों को भी ये अवसर मिला। मैं आशा करता हूँ कि ऐसे ही भारत सरकार अपने लोगों की हिस्सों के लिए काम करती रहे। धन्यवाद। Morning to everyone, our respected MLA and everyone here. मैं आज वो स्ट्रीट वेंडर का लोन लिया था मैंने, तो उससे मुझे बहुत वो मिला। और मैं मोदी जी को धन्यवाद देना चाहती हूँ कि ऐसा हम लोग को लोन दिया जो हम लोग को लड़की लोगों को और फिर लड़की लोगों के लिए तो और भी अच्छा है, ये अपॉर्चुनिटी मिला है और मोदी जी को धन्यवाद देती हूँ और ऐसा मौका हमको देने के लिए। थैंक यू। আমরা সংকল্প গ্রহণ করছি যে 2047 সনের মধ্যে ভারতবর্ষকে একটি আত্মনির্ভর এবং বিকশিত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত করব।
মন থেকে মন থেকে দাসত্বের মনোভাব পরিহার করব, দাসত্বের মনোভাব পরিহার করব, দেশের সমৃদ্ধি ঐতিহ্যকে দেশের সমৃদ্ধি ঐতিহ্যকে নিয়ে গৌরব করব, দেশের একাত্মতার বন্ধন দৃঢ়তা করব এবং রাষ্ট্রের সুরক্ষায় নিয়োজিতদের সম্মান জানাবো, নাগরিক হিসেবে আমার কর্তব্য পালন করব। ধন্যবাদ। এবারে आज असम शांति और विकास के नए युग का साक्षी बन रहा है। आजादी के अमृत काल में हम सभी ने अपने देश को विकसित राष्ट्र बनाने का संकल्प लिया। अमृत काल के ये अगले 25 वर्ष आपके सेवा काल के भी उतने ही अहम है। এসময়ত অসমৰ মহিলাসকলে ক্ষতিকাৰক ধোঁৱাৰ যন্ত্ৰণা সহ্য কৰিছিল, যিয়ে তেওঁলোকৰ স্বাস্থ্যৰ যথেষ্ট ক্ষতি কৰিছিল। সংকল্প আছিল পাকঘৰত স্বাস্থ্য সুৰক্ষাৰ। আজি 44 লাখতকৈও অধিক উজ্জ্বলা সংযোগ তেওঁলোকৰ ঢাল হৈ পৰিছে। এসময়ত খোৱা পানীৰ পথটো কাঁইটেৰে ভৰি আছিল। আজি 39 লাখতকৈও অধিক পানীৰ নাৱৰ সংযোগ আছে। এসময়ত অসমত ব্যয়বহুল চিকিৎসাৰ খৰচেও গহনা আৰু মাটি বিক্ৰী কৰিবলৈ বাধ্য কৰাইছিল। আজি অসমত 1,62 লাখতকৈও অধিক আয়ুষ্মান কাৰ্ডে সেই ছবি সলনি কৰি দিছে। এসময়ত ঋণদাতাসকলৰ কবলত পৰি অন্নদাতাসকলৰ শান্তি নোহোৱা হৈছিল। সংকল্প আছিল অন্নদাতাসকলক শক্তিশালী কৰাৰ। আজি 14 লাখতকৈও অধিক কৃষকে PM কিষাণ যোজনাৰ জৰিয়তে 4,300 কোটিৰো অধিক ধন লাভ কৰিছে। 1,400 কোটিতকৈও অধিক মূল্যৰ ইউৰিয়া ৰাজ সাহায্য আৰু 64 লাখতকৈও অধিক কিষাণ ক্ৰেডিট কাৰ্ডে কৃষকৰ মুখত হাঁহি বিৰিঙাইছে। এসময়ত দুখীয়াৰ বেংক একাউণ্ট নাছিল। আৰ্থিক সংকট আৰু বাৰ্ধক্যৰ সময়তো কোনেও সহায় কৰা নাছিল। সংকল্প আছিল সংগ দিয়াৰ। আজি অসমত 2,28 লাখতকৈও অধিক জনধন একাউণ্ট আছে। 34,56,000তকৈও অধিক জীৱন জ্যোতি বীমা, 94,65,000তকৈও অধিক PM সুৰক্ষা বীমা আৰু 13,58,000তকৈও অধিক অটল পেঞ্চনৰ শক্তি আছে। এসময়ত দুখীয়াৰ ঘৰবোৰ মধ্যভোগীৰ হাতলৈ গৈছিল। আজি তেওঁলোকে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ পৰা সকলো সা সুবিধাসহ 16 লাখতকৈও অধিক ঘৰ লাভ কৰিছে। বছৰ বছৰ ধৰি আমাৰ সমাজৰ অংগ হৈ থকা বিশ্বকৰ্মা ভাই ভনীসকলৰ কথা কোনে চিন্তা কৰিছিল? আজি লগত আছে PM বিশ্বকৰ্মাৰ সাহস। মালিকী ছাত্ৰ যোজনায়ো নতুন পথ দেখুৱাইছে। এসময়ত মহিলাসকলৰ উৰণ একেবাৰে সহজ নাছিল। সংকল্প আছিল তেওঁলোকৰ সবলীকৰণৰ। আজি দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ৰাষ্ট্ৰীয় গ্ৰাম্য জীৱিকা মিছনে 27,72,000তকৈও অধিক মহিলাক দেউকা প্ৰদান কৰিছে। এসময়ত ৰক্তহীনতা আৰু পুষ্টিহীনতাৰ দানৱে গৰ্ভৱতী মহিলা আৰু নৱজাতক শিশুৰ ওপৰত অত্যাচাৰ কৰিছিল। সংকল্প আছিল সুস্বাস্থ্য প্ৰদান কৰাৰ। আজি PM পোষণে 33,56,000তকৈও অধিক হিতাধিকাৰীৰ ভৱিষ্যত উজ্জ্বল কৰি তুলিছে। জনজাতীয় অঞ্চলৰ একলব্য মডেল আৱাসিক বিদ্যালয়ে শিক্ষাখণ্ডলৈ নতুন শক্তি কঢ়িয়াই আনিছে। লগতে এই অঞ্চলসমূহত ৰাষ্ট্ৰীয় চিকেল চেল এনিমিয়া মিছনে এই ৰোগৰ প্ৰত্যাহ্বানক পৰাস্ত কৰাৰ সংকল্প লৈছে। অসম গতিশীল, প্ৰতিদিনে নতুন নতুন সংকল্পৰ সৈতে আৰু দৃষ্টিত আছে লক্ষ্য বিকশিত ভাৰতৰ। 2047 का जब तिरंगा झंडा फहरेगा
विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। এবারে অনুষ্ঠানে ভারত সরকারের